নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজ তোমাদের জন্য এনেছি স্যার আর্থার কনান ডয়েলের লেখা দ্য ব্রাউন হ্যান্ড। ব্রিটিশ আমলে ভারতের বিখ্যাত শল্য চিকিৎসাবিদ আমার কাকা স্যার ডোমিনিক হোল্ডেন যে আমাকে তার বিপুল সম্পত্তির উত্তরাধিকারী করে গেছেন এ কথা সকলেই জানে, কিন্তু আর 5 জন সম্ভাব্য উত্তরাধিকারীকে অগ্রাহ্য করে কেন তিনি আমাকেই তার সম্পত্তি দিয়ে গেলেন তার কারণ অনেকেই জানে না। তার বদান্যতায় একজন সাধারণ পেশাদার ডাক্তার থেকে আমি রাতারাতি এক প্রভূত বৃত্তশালী ব্যক্তি হিসাবে পরিচিত হয়েছি। খুব কম লোকই জানেন যে স্যার ডোমিনিকের জীবনের শেষ কটা বছর আমি তার জন্য যা করেছি তা আর কারো পক্ষে করা সম্ভব ছিল না। সেই ব্যাপারটাই আজ খুলে বলছি। বিশ্বাস করা বা না করা আপনাদের উপর। স্যার ডোমিনিক কর্মজীবন শুরু করেন ব্রিটিশ সেনা দলের ডাক্তার হিসাবে। পরে বোম্বেতে প্র্যাকটিস করে তিনি প্রভূত সুনাম অর্জন করেন। ভারতের বিভিন্ন জায়গায় বিশেষজ্ঞ ডাক্তার হিসাবে তার প্রায়ই ডাক পড়ত। তাছাড়া বোম্বেতে তিনি একটি হাসপাতালও শুরু করেছিলেন এবং সেই হাসপাতালের পরিচালনার কাজে নিজে যুক্ত ছিলেন। এত পরিশ্রমে তার স্বাস্থ্য ধীরে ধীরে ভেঙে পড়ে। তখন বন্ধু বান্ধব ও শুভানুধ্যায়ীদের উপদেশে তিনি ইংল্যান্ডে ফিরে যান। উইন্ডশায়ারের অনেক জমি জমা ও একটি জমিদার বাড়ি কিনে সেখানেই থাকতেন। তুলনামূলক প্যাথোলজি ছিল তার প্রিয় বিষয় এবং তার চর্চা করেই সময় কাটাতেন। আমাদের পরিবারের সকলেই এই ধনী ও নিঃসন্তান আত্মীয়ের দেশে ফিরে আসাতে বলাই বাহুল্য খুব খুশি হয়েছিলেন। কাকাও মাঝে মাঝেই এক এক করে তার ভাইপো ভাইঝিদের ওখানে যাওয়ার জন্য আমন্ত্রণ পাঠাতেন। অবশ্য সেখানে গিয়ে কারোরই খুব একটা ভালো লাগতো না। যাই হোক, আমারও একদিন আমন্ত্রণ এলো ওখানে যাবার, কিন্তু আমার একার, সপরিবারে নয়। প্রথমে যাব না ভেবেছিলাম, তারপর 7-5 ভেবে অক্টোবরের এক দুপুরে উইন্ডশায়ারের দিকে রওনা হলাম। তখনও জানি না এই যাত্রার পরিণতি কি। ভিনস্টন স্টেশনে যখন নামলাম ততক্ষণে দিনের আলো ম্লান হয়ে গেছে। উইন্ডশায়ারের প্রাকৃতিক পরিবেশ বিচিত্র লাগলো। জায়গাটা উপত্যকার মতো, চারিদিকে কৃষি জমি ছাড়া ছড়ানো রয়েছে কৃষকদের ঘরবাড়ি। সমতল জমির পরেই শুরু হচ্ছে সাদা সাদা চকের পাহাড়। পাহাড়গুলো উপরটে গোল, চৌকোনো প্রভৃতি বিভিন্ন আকৃতির, অনেকটা দুর্গের প্রাচীরের মতো। কয়েকশো বছর আগে এই প্রাচীরগুলি কারা তৈরি করেছিল, ব্রিটিশরা না রোমানরা, এই নিয়ে মতভেদ আছে। পাহাড়ের গায়ে ঢেউ খেলানো জমির ওপর গোল গোল ঢিবি। এই বিচিত্র পরিবেশে কাকার বাড়িটা বেশ মানিয়ে গিয়েছিল। গেটের স্তম্ভ দুটো ভাঙা ও শ্যাওলা ধরা। গেট থেকে বাড়ি অবধি পাথর ছড়ানো রাস্তাটার যত্ন হয়নি বহুদিন। হেমন্তের ঝরা পাতা ঠান্ডা হাওয়ায় এলোমেলো উঠছে। এম গাছের সারির ফাঁক দিয়ে দূরে বাড়িটা থেকে একটা ছোট্ট আলো দেখা যাচ্ছে। সন্ধ্যের আবছা আলোয় বাড়িটা দেখতে পেলাম। লম্বা, উঁচু ধরনের, পুরনো আমলের স্থাপত্যের ছাপ, ঢালু ছাদ, টালি দেওয়া দেওয়ালের গায়ে কাঠের সাপোর্ট। গাড়ি বারান্দা থেকে বাড়িতে ঢোকবার দরজাটা পাশেই একটা ছোট্ট জানলা। সেই জানলা দিয়েই দেখতে পেলাম ঘরের মধ্যে ফায়ার প্লেসে আগুন জ্বলছে। সেই ঘরটাই কাকার স্টাডি। বাড়ির বুড়ো এক পরিচারক আমাকে সেই ঘরে নিয়ে গেলেন। শীতের কাঁপুনি থেকে বাঁচতে কাকা ফায়ার প্লেসের কাছে ঝুঁকে বসেছিল। ঘরে তখনও কোনো বাতি জ্বালানো হয়নি। সেই আগুনের আলোয় দেখলাম কাকাকে। বিশাল মুখমণ্ডল, চেহারায় পাথরের রুক্ষতা, নাক
ও গাল রেড ইন্ডিয়ানদের মতো। থুতনি থেকে চোখের কোল অবধি চামড়ার ওপর অজস্র আঁকিবুকি। আমাকে দেখেই কাকা তাৎক্ষণিক উঠে দাঁড়িয়ে অভ্যর্থনা করলেন। ঘরের এবার একটা বাতি জ্বালানো হলো। ঘন ভ্রুর নিচ থেকে তার তীক্ষ্ণ চোখ দুটি আমায় যে বিশেষভাবে নিরীক্ষণ করছে তা বেশ বুঝতে পারলাম। আমিও ততক্ষণে কাকাকে ভালোভাবে দেখতে পাচ্ছিলাম। শরীরের উপরের গঠন প্রায় দৈত্যের মতন, কিন্তু শরীরটা এত শুকিয়ে গেছে যে চওড়া হাড্ডিসার কাঁধের থেকে ঝোলানো কোটটা দেখে মনে হচ্ছিল যেন ওটা একটা হ্যাঙ্গার থেকে ঝুলছে। চওড়া কবজিটা যেন শুধু হাড় দিয়ে তৈরি। হাতের শিরাগুলো বিশেষভাবে প্রকট। জীবিকায় সফল ও শারীরিকভাবে সমর্থ একজন মানুষের চোখে যে সাফল্য ও সন্তুষ্টির ঔজ্জ্বল্য থাকে তা নেই। চোখে একটা উৎক্রান্ত ভাব, যেন কোনো অজানা বিপদের ছায়া। মনে হলো স্যার ডোমিনিকের অদম্য জীবনী শক্তিকে যেন কেউ শুষে নিয়েছে। আমার ডাক্তারি বুদ্ধিতে মনে হলো কাকার বোধহয় মারাত্মক রোগ হয়েছে এবং আসন্ন মৃত্যু চিন্তায় তিনি সন্ত্রস্ত। পরে অবশ্য জানতে পেরেছিলাম আমার সিদ্ধান্ত ভুল। আগেই বলেছি, কাকার অভ্যর্থনার কোনো উষ্ণতার অভাব ছিল না। ঘণ্টাখানেক পর কাকা ও কাকিমার সঙ্গে ডিনারে বসলাম। পরিবেশন করছে একজন ভারতীয় পরিচালক। আমার কাকিমা লেডি হোল্ডেন ছোটখাটো চেহারার মানুষ, চোখে যুগপৎ মমতা ও সতর্কতার ছাপ। দুজন সারা জীবন বিভিন্ন পরিবেশে অনেক লোকজনের মধ্যে কাটিয়ে আজ জীবন সায়ান্নে এই নির্জন পরিবেশে কেবল পরস্পরের সহচার্যে দিন কাটাচ্ছে। ডিনারের সময় সতর্কতা ও হাসি ঠাট্টা চলতে থাকলেও এটা পরিষ্কার বুঝতে পারলাম দুজনের চোখেই কোনো অজানা আতঙ্কের ছায়া। খানিকটা জোর করেই যেন তারা পরিস্থিতিটাকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। খাওয়ার পর ওয়াইনের গ্লাস হাতে একটু গল্পগুজব হলো। কিভাবে জানি না গল্পের বিষয়টা চলে গেল অলৌকিক এবং অতিপ্রাকৃত ঘটনার দিকে। কথায় কথায় আমি ওদের বললাম যে ডাক্তার হিসাবে আমার বিশেষজ্ঞতা স্নায়ু সম্বন্ধীয় অসুখেরও ব্যাপারে। এমনকি কয়েকজন ডাক্তার বন্ধু মিলে ভুতুরে বাড়িতে রাতও কাটিয়েছি। যদিও বলার মতো তেমন কিছু উত্তেজক অভিজ্ঞতা হয়নি। কাকা ও কাকিমা দুজনেই খুব মন দিয়ে আমার কথা শুনছিলেন। মাঝে মাঝেই অর্থপূর্ণভাবে পরস্পর দৃষ্টি বিনিময় করছিলেন। একটু পরে কাকিমা শুতে চলে গেলেন। এবার কাকা একটা চুরুট ধরালেন। চুরুট ধরানোর সময় তার কাঁপতে থাকা হাত আর মুখের ভাব দেখে মনে হচ্ছিল তিনি আমাকে কিছু গোপন কথা জানাতে চান। ঠিক তাই, একটু পরেই কাকা বললেন, তোমার মতোই একজনের সঙ্গে আমি দেখা করতে চাইছিলাম। অতিপ্রাকৃত ও অলৌকিক ব্যাপারে তোমার যে যথেষ্ট উৎসাহ ও জ্ঞান আছে সেটা বুঝতে পারছি। শুধু তাই নয়, এ বিষয়ে একটা যুক্তিগ্রাহ্য ও দার্শনিক দিকও আছে, সেটাও তুমি জানো। তোমার মাথাও ঠান্ডা। ভূত পেট দেখলে তুমি কি ঘাবড়ে যাবে? মোটেও না, বরং এ ব্যাপারে আমি খুব উৎসাহী। আশা করি বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকেই তুমি এসব ব্যাপার দেখো। অবশ্যই। এক দীর্ঘশ্বাস ফেলে কাকা বললেন, জানো হার্ডেকা, আমিও আগে ঠিক তোমার মতোই ছিলাম। ইন্ডিয়ার সবাই আমার সাহস ও শক্ত নাক দেখে অবাক হয়ে যেত। এমনকি সিপাহী বিদ্রোহের সময়ও আমি একটুও ঘাবড়াইনি। আর আজ এই অঞ্চলে আমার মতো ভীতু লোক একটাও পাবে না। তুমিও অবশ্য খুব বেশি সাহস দেখাতে যেও না, তাহলে তোমার অবস্থাও আমার মতোই হয়ে যেতে পারে। আমার উৎসাহ দেখে কাকা আবার শুরু করলেন, কয়েক বছর হলো একটা অদ্ভুত কারণে
আমার ও তোমার কাকিমার জীবন থেকে সুখ শান্তি চলে গেছে। কারণটা শুনলে অনেকেই হয়তো হেসে ফেলবে, কিন্তু এই ব্যাপারটার সঙ্গে নিরন্তর যুদ্ধ করে আমরা দুজনেই শেষ হয়ে গেলাম। ব্যাপারটা কি একটু খুলে বলবেন? আগে থেকে সেটা বলে দিলে তুমি হয়তো স্বাধীনভাবে বিচার করতে পারবে না। তুমি নিজের চোখেই সবকিছু দেখলে ভালো হয়। আমার সঙ্গে এদিকে এসো। খাবার ঘর থেকে বেরিয়ে একটা লম্বা প্যাসেজের শেষে বেশ বড় একটা ঘরে আমরা এলাম। ঘরটা একটা লাইব্রেরি, অনেক যন্ত্রপাতিতে ভরা, আর দেওয়াল জোড়া তাকে অজস্র কাঁচের জার রাখা। কাকা বললেন, মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিশাল সংগ্রহ ছিল আমার। বোম্বেতে আমার বাড়িতে আগুন লেগে তার অনেক কিছুই নষ্ট হয়ে যায়। যা অবশিষ্ট ছিল সেগুলোই এখানে দেখতে পাচ্ছ। ভারতের বিভিন্ন জায়গার মানুষের অস্বাভাবিক অঙ্গ প্রত্যঙ্গগুলি জারগুলিতে রাখা রয়েছে। বিচিত্র রকমের সব মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। কাকা বললেন, তুমি যদিও এই ঘরে রাতটা কাটাতে চাও তাহলে ভালো হয়। এই ডিভানটায় শুতে পারো। কোনো রকম আপত্তি থাকলে আমায় বলো। না না, কোনো আপত্তি নেই। বাইরের প্যাসেজে বাঁদিকে দ্বিতীয় ঘরটা আমার। দরকার হলেই আমায় কিন্তু ডেকো। আমার তো রাতে ভালো ঘুম হয় না, তুমি ডাকলেই আমি চলে আসবো। কাকা চলে যেতেই লাইব্রেরির দরজাটা বন্ধ করে আমি ডিভানে শুয়ে পড়লাম। আমার শারীরিক শক্তি আর 5 জন সাধারণ মানুষের মতোই। আর ভয়ের কথা যদি আসে, এটুকু বলতে পারি যে মানুষের মস্তিষ্কে একটি সময় একটি মাত্রই মানসিক অবস্থা থাকতে পারে। অর্থাৎ ওই অলৌকিক রহস্যের উন্মোচনের জন্য যে উৎসাহ ও কৌতূহল এই মুহূর্তে আমার সত্তাকে আচ্ছন্ন করেছে, সেখানে ভয়ের কোনো স্থান নেই। খেলা শুরুর আগে একজন খেলোয়াড় যেমন উত্তেজনা মেশানো উৎসাহ নিয়ে অপেক্ষা করে, আমার মানসিক অবস্থাও তখন সেই রকম। ঘরটি অবশ্য কোনো মতেই আদর্শ শয়নকক্ষ বলা যায় না। বিভিন্ন কেমিক্যালের গন্ধে ভরা। তাছাড়াও জারে রাখা বিকৃত অসুস্থ অঙ্গ প্রত্যঙ্গগুলিও ঘুম আসার পক্ষে বিশেষ সুবিধাজনক বলা যায় না। আমি মোমবাতিটা নিভিয়ে দিতেই দেখলাম জানলার মধ্যে দিয়ে চাঁদের আলো ঘরের একটা অংশকে আলোকিত করেছে। সবকিছু মিলিয়ে আলো আঁধারিতে পরিবেশটা একটু ভুতুড়েই লাগছিল। পুরো বাড়িটা এত নিস্তব্ধ যে বাইরের হাওয়ায় গাছের পাতা বা শাখা নড়ার শব্দও শোনা যাচ্ছিল। এপাশ ওপাশ করে কিছুক্ষণ ঝিমিয়ে থেকে একসময় ঘুমিয়ে পড়লাম। একেবারে গভীর স্বপ্নহীন ঘুম। হঠাৎ ঘরের ভেতরেতে একটা আওয়াজে ঘুম ভেঙে গেল। সঙ্গে সঙ্গে কনুইয়ের ওপর ভর দিয়ে একটু উঠে চারিদিক তাকালাম। কয়েক ঘন্টা কেটে গেছে, কেননা চাঁদের আলো সরতে সরতে এখন আমার বিছানার কাছাকাছি এসে গেছে। বাকি পুরো ঘরটাই ছায়াচ্ছন্ন। আস্তে আস্তে অন্ধকারে চোখ সয়ে গেলে দেখলাম কিছু একটা চলাফেরা করছে দেওয়ালের ঘাড় ঘেঁষে। বেশ রোমাঞ্চকর ব্যাপার। আমার বিছানার কাছে আলোকিত জায়গার কাছে যখন জিনিসটি এসে গেল, তখন বুঝলাম সেটা একটা মানুষের আকৃতি। চেহারাটা ছোটখাটো কিন্তু সন্ডা গোছের। শরীরটা একটা আলখাল্লায় ঢাকা। তার মুখের ওপর চাঁদের আলো পড়েছে দেখলাম। মুখের রং অনেকটা চকলেটের মতো, আর মাথার চুল একটা ঝুঁটি বাঁধা। ধীরে ধীরে হেঁটে সে প্রতিটি জারের ভেতরের বস্তু নিবিষ্ট চিত্তে নিরীক্ষণ করছে, একটির পর একটি। জার রাখার তাক শেষ হয়েছে আমার বিছানার কাছে। ওখানে এসে সে হঠাৎ থেমে আমার দিকে তাকালো। তারপর হতাশ ভঙ্গিতে 2 হাত শূন্যে তুলে ছুঁড়ে অদৃশ্য হয়ে গেল। হাত বলাটা হয়তো ঠিক হলো না, লোকটা বাহু দুটো তুলেছিল।
বাহুর ওপরে তোলবার সময় আলখাল্লার আস্তিন নেমে আসতেই ওর বাঁ হাতটা পরিষ্কার দেখতে পেয়েছিলাম, কিন্তু ডান হাতের জায়গাটা নুলো, হাত নেই। এই ব্যতিক্রমটুকু ছাড়া লোকটার চেহারা ও চলাফেরা এত স্বাভাবিক ছিল যে ওকে সহজেই স্যার ডোমিনিকের আর একজন ভারতীয় ভৃত্য বলে চালিয়ে দেওয়া যেত। কিন্তু লোকটার ওই অদৃশ্য হয়ে যাওয়াটা বেশ রহস্যময়। মোমবাতি জেলে ঘরের চারিদিকে খুঁজেও তার কোনো হদিশ পেলাম না। বাকি রাতটুকু জেগেই কাটিয়ে দিলাম। অবশ্য সেই রাতে আর কোনো ঘটনা ঘটেনি। ভোর হতেই বাইরে বেরিয়ে দেখলাম কাকা লনে পায়চারি করছেন। আমায় দেখেই উত্তেজিত হয়ে বললেন, লোকটাকে দেখেছো? ভারতীয়, একটা হাত নেই। হ্যাঁ দেখেছি, ব্রেকফাস্টের সময় এখনো হয়নি। এসো, তোমায় ততক্ষণে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলি। গত 4 বছরে বোম্বেতে দেশে ফেরবার সময় জাহাজে এই বাড়িতে প্রতি রাতে এই লোকটা আমায় ঘুম ভাঙিয়েছে। ও রুটিন একেবারে স্থির। আমার বিছানার পাশে দাঁড়িয়ে আমার কাঁধে ঝাঁকুনি দিয়ে আমার ঘুম ভাঙায়। তারপর আমার শোবার ঘর থেকে লাইব্রেরিতে যায়, তাকে রাখা সব কটা জার খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, তারপর অদৃশ্য হয়ে যায়। 1000-এরও বেশি বার এই রুটিন দেখে দেখে আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। কি চায় লোকটা? ওর হাত ফেরত চায়। হাত? ব্যাপারটা তোমায় খুলেই বলি। বছর 10 আগে একবার আমাকে ডাক্তারির কাজে পেশোয়ার যেতে হয়েছিল। সেই সময় ঘটনাচক্রে এক রোগীকে আমার কাছে চিকিৎসার জন্য আনা হয়। লোকটা আফগানের প্রত্যন্ত কোনো এক উপজাতি সম্প্রদায়ের। ভাঙা ভাঙা পাস্তুতে কথা বলছিল। ওর হাতের গাঁটে অস্বাভাবিক একটা গ্যাংলিং গোছের কিছু হয়েছিল, যেটা দেখেই বুঝেছিলাম ওর হাতটা কেটে বাদ না দিলে ওর বাঁচার কোনো আশা নেই। অনেক বোঝানোর পর ও অপারেশন করতে রাজি হলো। অপারেশনের পরও ও আমার ফিস জানতে চাইলো। লোকটা আর্থিক অবস্থা প্রায় ভিখিরির মতো। আমি হেসে ওকে বললাম, তোমার এই কেটে বাদ দেওয়া হাতটাই আমার ফিস। আমার প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে আর একটা নতুন আইটেম আর কি। কাকা বলে চললেন। লোকটা আমার এই প্রস্তাবে বিশেষ আপত্তি জানালো। ওদের ধর্মবিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মা আবার শরীরে প্রবেশ করে। সেক্ষেত্রে মৃত মানুষের অঙ্গহীনতা বা কোনো খুঁত আত্মার পক্ষে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। আমি ওকে বললাম, তোমার যে হাতটা বাদই গেছে, তাহলে ওটাকে কিভাবে রেখে দেবে? ও বলল, হাতটা নুন জলে চুবিয়ে ওর সঙ্গে নিয়েই ঘুরে বেড়াবে। আমি তখন ওকে বোঝালাম যে হাতটা আমি আরো ভালোভাবে সংরক্ষণ করব। শেষ পর্যন্ত ও রাজি হয়ে গেল, কিন্তু বলল, সাহেব, আমি মারা যাবার পর কিন্তু ওই হাতটা আমার চাই। ব্যাপারটা আমি তখন হেসে উড়িয়ে দিয়েছিলাম। তারপর বোম্বেতে ফিরে এসে আমি আমার যথারীতি প্র্যাকটিসে লেগে গেলাম। লোকটা সম্ভবত ও দেশে ফিরে যায়। আর ওই হাতটা? বলছি, তোমায় আগে বলেছি বোম্বেতে আগুন লেগে আমার বাড়ির বহু জিনিস নষ্ট হয়ে যায়। এর মধ্যে আমার সংগ্রহের বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়। ওই হাতটাও ছিল তারই মধ্যে। তখন অবশ্য সে ব্যাপারটা নিয়ে মাথা ঘামায়নি। এসব হয়েছিল 6 বছর আগে। এরপরেই শুরু হয় আসল কাণ্ড। বছর 4 আগে এক রাতে ঘুমের মধ্যে কে যেন আমার জামার হাত ধরে টান মারলো। প্রথমে ভাবলাম আমার পোষা কুকুরটা বুঝি।
তারপর দেখি আলখাল্লা পরিহিত আমার সেই আফগান রুগী ঠুঁটো বাহুটি তুলে আমায় দেখাচ্ছে। তারপর ধীরে ধীরে আমার ঘরে, তখন লাইব্রেরি ঘর মেরামত করা হয়নি, তাই ঘরেরই রাখা প্রতিটি জার একে একে নিরীক্ষণ করে প্রথমে হতাশ, পরে ক্রুদ্ধ হয়ে অদৃশ্য হয়ে গেল। বুঝতে পারলাম লোকটা সদ্যই মারা গেছে এবং আমার কাছে ও জমা রাখা হাতটি নিতে এসেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে কাকা বললেন, এরপর গত 4 বছর ধরে প্রতি রাতে এই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। রাতে এই ঘটনার জন্য আমরা অপেক্ষা করি বলে আমাদের ঘুম ভালো হয় না। তোমার কাকিমারও একই অবস্থা। আমাদের এই বার্ধক্যের শান্তিপূর্ণ জীবনে এখন সম্পূর্ণভাবে বিষিয়ে গেছে। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার সাহসের জন্যই আজ আমরা এই ব্যাপারটা কারো কাছে প্রথম জানালাম। তাছাড়া তুমিও যেহেতু ঘটনাটা নিজের চোখে দেখেছো, এইটুকু স্বস্তি পাচ্ছি এই ভেবে যে আমি এখনো পাগল হয়ে যাইনি এবং ব্যাপারটা আমার কল্পনাপ্রসূত নয়। নিজের চোখে দেখে এবং এই ধরনের বিষয়ের ওপর আমার যেটুকু জ্ঞান, তাই নিয়ে এটুকু বুঝতে পারলাম যে পুরো ব্যাপারটা নির্ভেজাল সত্যি। ব্রেকফাস্টের পর কাকা কাকিমাকে বললাম যে আমায় এক্ষুনি একবার লন্ডনে যেতে হবে। কাকা খানিকটা পরিতাপের সুরেই বললেন, আমারই ভুল হয়েছে। আমাদের দুর্ভাগ্যের বোঝা তোমার ওপর চাপিয়ে দিয়ে অন্যায় করেছি, তাই তুমি চলে যাচ্ছ। না না, আমি এই রহস্যের সমাধানের জন্যই লন্ডনে যাচ্ছি। সন্ধ্যায় ফিরে এসে রাতটা আজ ওই লাইব্রেরি ঘরেই কাটাবো। কাকাকে আর কিছু ভেঙে বললাম না। দুপুরে লন্ডনে পৌঁছে আমার চেম্বারে গিয়ে একটা বই খুলে নিম্নলিখিত অনুচ্ছেদটিতে চোখ বুলিয়ে নিলাম। মৃত্যুর সময় বিশেষ কোনো মানসিক অবস্থার জন্য কিছু কিছু আত্মা জড় জগৎ থেকে সঙ্গে সঙ্গে মুক্তি পায় না। লোভ, প্রতিহিংসা, উদ্বেগ, প্রেম, করুণা প্রভৃতির জন্য এরকম মানসিক অবস্থা হতে পারে। সাধারণত এর কারণে কোনো অপূর্ণ কামনা, সেই কামনার পূরণের সঙ্গে সঙ্গেই আত্মা পৃথিবীর স্থূল পরিবেশ থেকে মুক্তি পেতে পারে। এমনকি কামনা পূরণের একটা মোটামুটি বিকল্প ব্যবস্থা করতে পারলেও আত্মার মুক্তি সম্ভব। সকাল থেকেই এই মোটামুটি বিকল্পটির কথা আমার মাথায় আসছিল। বই থেকে এই অংশটি পড়ে নিশ্চিত হয়ে তক্ষুনি পৌঁছে গেলাম শ্যাডওয়েলে নাবিকের একটি হাসপাতালে। সেখানে আমার বন্ধু জ্যাক হুয়েন হাউস সার্জন। ওকে খুঁটিনাটি না জানিয়ে বললাম আমি কি চাই। কোনো ভারতীয় মানুষের একটি হাত কেন, কি জন্য? তোমাকে পরে সব বুঝিয়ে বলবো। তোমাদের হাসপাতালে তো অনেক ভারতীয় রোগী আছে, তারাও দেখি বলে জ্যাক হাসপাতালের এক কম্পাউন্ডারকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, হাসপাতালের মেশিন ঘরের চাকায় ফেঁসে গিয়ে যে একজন ভারতীয় নাবিকের হাত দুটো বাদ দেওয়া হলো, সেই হাত দুটো এখন কোথায়? পোস্টমর্টমের ঘরে আছে স্যার। আচ্ছা, ওখান থেকে চট করে একটা হাত অ্যান্টিসেপটিক দিয়ে প্যাক করে ডক্টর হার্ডেকারকে দিয়ে দাও। রাতে কাকার বাড়ি গিয়ে লাইব্রেরিতে একটি খালি জারে হাতটা রাখলাম। জারটা যে তাকে রাখলাম সেটা আমার বিছানার কাছাকাছি। কাকাকে বিশেষ কিছু খুলে বললাম না। আজ ঘুমানোর কোনো প্রশ্নই নেই। আমার পরীক্ষা সফল হয় কিনা তা দেখবার জন্য ঢাকনা দেওয়া একটা বাতি জ্বালিয়ে প্রতীক্ষা শুরু করলাম। এবার তাকে স্পষ্ট দেখতে পেলাম। প্রথমে দরজার কাছে একটা ছায়ার মতো দেখা গেল, তারপর সেটা ধীরে ধীরে একটা মানুষের অবয়বে পরিণত হলো। কাল রাতের মতোই সেই লাইট ধরে
লাইন ধরে একের পর এক জারগুলি দেখতে দেখতে এসে থামলো। সেই জারের কাছে যেতে আমি লন্ডন থেকে আনা হাতটি রেখেছিলাম। আশায় অধীর হয়ে সেই লোকটা জার থেকে বের করলো হাতটা। পর মুহূর্তে হতাশা ও ক্রোধে কাঁপতে কাঁপতে হাতটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। সেই নিস্তব্ধ রাতে হাত ছুঁড়ে ফেলার আওয়াজ পুরো বাড়িতে শোনা গেল। তাকিয়ে দেখলাম লোকটা আর নেই। স্যার ডোমিনিকো দৌড়ে এসেছেন ঘরের ভেতর। তোমার কোনো আঘাত লাগেনি তো? না না, কিন্তু পরীক্ষা সফল হলো না। খারাপ লাগলো। ভাঙা কাঁচের মধ্যে পড়ে আছে হাতটা দেখে কাকা বললেন, প্ল্যানটা তুমি ভালোই করেছিলে, কিন্তু এই রহস্যের কোনো সহজ সমাধান নেই। তুমি কিন্তু আর কখনো এ ঘরে ঢুকবে না। তোমার কোনো ক্ষতি হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। বাকি রাতটুকু ওই ঘরেই শুয়ে ভাবছিলাম আমার পরীক্ষার ব্যর্থতার কথা। ভোরের আলো ঘরে এসে পড়তেই মেঝেতে পড়ে থাকা হাতটির দিকে তাকালাম। হাতটা তুলে একবার দেখতেই বিদ্যুৎ চমকের মতন মাথায় একটা সমাধান সূত্র এসে গেল। যা ভেবেছি ঠিক তাই। আমার আনা হাতটা ওই আহত নাবিকের বাঁ হাত। সকালের প্রথম ট্রেন ধরে লন্ডনে পৌঁছেই সোজা হাজির হলাম নাবিকের সেই হাসপাতালে। আমার আশঙ্কা তখন এটাই, পোস্টমর্টমের পরে অন্য হাতটা যদি এতক্ষণে জ্বালিয়ে দিয়ে থাকে তাহলে কি হবে। সৌভাগ্যবশত আমার আশঙ্কা অমূলক প্রমাণিত হলো। অন্য হাতটা তখনও পোস্টমর্টমের ওই ঘরেই রাখা আছে। সেটা নিয়ে তৎক্ষণাৎ রওনা হলাম। সন্ধ্যার আগেই কাকার বাড়ি গিয়ে পৌঁছে গেলাম। কাকা কিন্তু আমাকে কিছুতেই আর ল্যাবরেটরি ঘরে থাকতে দিলেন না। অগত্যা হাতটাকে একটি জারে ভরে আগের দিনের মতোই একটা তাকে রেখে দিলাম। তারপর শুয়ে পড়লাম বাড়ির অন্য অংশে একটা ভালো শোবার ঘরে। কিন্তু আমার ভাগ্যে বোধহয় নিরুপদ্রব ঘুম আর নেই। মাঝরাতে একটা বাতি নিয়ে ঢোল আর ড্রেসিং গ্রাউন্ড পরা অবস্থায় উত্তেজিতভাবে যিনি ঘরে ঢুকলেন তাকে দেখে গতকালের সেই আফগান লোকটাকে দেখার মতো ভয় পেলে বা অবাক হলে কিচ্ছু অস্বাভাবিক হতো না। কিন্তু ইনি স্যার ডোমিনিক, আমার কাকা। কোনো জাদু মন্ত্র বলে তার বয়স অন্তত 20 বছর কমে গেছে। চোখে মুখে ঝকঝকে ভাব। বিজয়ীর ভঙ্গিতে একটি হাত তুলে আমাকে বললেন, হার্ডিকা, আমরা শেষ পর্যন্ত সফল হয়েছি। এখন বলো, তোমার এই ঋণ আমি কি করে পরিশোধ করি? রহস্যের সমাধান হয়ে গেছে? হ্যাঁ, তাই তো তোমাকে ঘুম ভাঙিয়ে সুখবরটি দিতে এলাম। ভগবানই তোমাকে পাঠিয়েছিলেন আমাকে বাঁচাতে। কেননা আর 6 মাস এভাবে চললে আমি আর বাঁচতাম না। কিন্তু কি দেখলেন, কি করে বুঝলেন সবকিছু ঠিক হয়ে গেছে? যা দেখেছি বা অনুভব করেছি তাতে আমি নিশ্চিত যে এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পরিসমাপ্তি হয়েছে। আজ রাতে সে আমার ঘরে এসে অন্য দিনের থেকেও জোরে ঝাঁকুনি দিয়ে আমাকে জাগিয়ে দিয়েছিল। কেননা গতকালের ঘটনায় সম্ভবত আমার প্রতি তার ক্রোধ ও বিদ্বেষ আরো বেড়ে গিয়েছিল। আমাকে জাগিয়ে সে তার চিরচরিত ল্যাবরেটরি পরিক্রমায় চলে গেল। কিন্তু এত বছরে এই প্রথম সে আবার আমার ঘরে ফিরে এলো। আনন্দে হাসছিল সে। কালো মুখে তার সাদা দাঁতগুলি ঝকঝক করছিল। তারপর আমার বিছানার পায়ের দিকে খানিকক্ষণ দাঁড়িয়ে ওদের প্রথা মতো 3 বার মাথা ঝুঁকিয়ে আমায় কুর্নিশ করলো। 3য় বার কুর্নিশ করার পর ওর বাহুটা তুলতেই দেখলাম ওর 2টো হাতই আছে। তারপরেই ও মিলিয়ে গেল এবং আশা করি চিরদিনের জন্য। এরপর কাকাকে আর কখনো এই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি। উনি আর কাকিমা আরো বেশ কিছুকাল বেঁচেছিলেন। সব মিলিয়ে শান্তিপূর্ণ দীর্ঘ জীবন। লন্ডনের জীবনযাপনের খুঁটিনাটি থেকে শুরু করে সম্পত্তি কেনা বেচা পর্যন্ত
অনেক ব্যাপারেই ওরা আমার পরামর্শ নিতেন। সুতরাং আমার আর ওই 5 জন জ্ঞাতি ভাইকে অগ্রাহ্য করে